হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আরে কি বলবো, ওরা সব কিছু ফেরত দিয়ে গেছে আর মাফও চেয়ে গেছে। কি? কিন্তু কিছুই বুঝলাম না। আঙ্কেল, যা হয় ভালোর জন্য হয়, কিন্তু এখানে কি হলো এতক্ষণ? তাহলে শোন। 20 মিনিট আগের ফ্ল্যাশব্যাক। ওরা কেবিনে ঢুকেই বাবাকে দেখে অবাক। তারপর এখানে কেন এসেছেন? আসলে এই যে দেখছিস নাকে, চিনিস নাকে? কে উনি? কি তার পরিচয়? আব্বু, উত্তেজিত হয়ো না। সুরজ আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মাথা নিচু করে আব্বু আর ভাইয়া রাগে শেষ, কারণ তাদের এত কাছের মানুষদের এমন অবস্থা করেছে। তবে ওর রাগ কন্ট্রোল করে আসে। যাই ভাই, আমি চাই আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হোক। সম্ভব না। এই যে সেই বন্ধু যার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আগেই হয়েছে, এবং তাদের তুলে নেওয়ার পালা এখন। আব্বুকে দেখিয়ে রাব্বি, রিফাত, রাব্বির বাবা অবাকের চরম পর্যায়ে। রাব্বি কি করবে বুঝতেছে না, কিছু করার নাই। তারপর এই যে সকল সম্পত্তির দলিল, আর আমরা যা করেছি তার জন্য খুবই দুঃখিত। আঙ্কেলের পায়ে পড়ে। আমাদের ক্ষমা করে দিয়েন, টাকা পয়সার লোভে এমনটা করেছি। ঠিক আছে, চলে যান এখান থেকে, আর যাতে না দেখি আমাদের সামনে। আর একটা সুযোগ দেওয়া যায় নাকি? মানুষের মতো মানুষ হয়ে চাকরি কর, তারপর সামনে আসিস, মাফ করে দিব। তারপর তারা বেরিয়ে গেল। এখন বর্তমান। যাই হোক, দেরি করে হোক, বুদ্ধি তো হয়েছে। তবুও বিষয়টা মানতে পারছি না। কেন? কারণ রিফাত যা জেদি কি করে হলো আমার বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল, বাপেরও বাপ থেকে এমন কারোর সাথে বাহানা করতে গিয়ে হয়তো এখন বুঝতে পারছে। হয়তো বাবা। যাই হোক, যা খুশি হোক, আজ কিন্তু আমাদের বাসায় যাচ্ছি। আঙ্কেল সুস্থ হওয়ার আগ পর্যন্ত সবাই সেখানেই থাকবেন। কিন্তু কোনো কিন্তু না, যাবেন মানে তো যাবেন। তারপর কিছুক্ষণ কথা বলে আমাদের গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকে ভাবছেন কিভাবে রিফাত আর রাব্বির পরিবর্তন, তাই তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাক ঘুরে আসি। আফিয়ার বাবার সাথে দেখা করে ফেরার সময় ওদের কথা মাথা এলো। তখনই চিন্তা করলাম এভাবে হবে না। এক অপরিচিত ভিন্ন লোক ফোন দিল রিফাতকে। হ্যালো, কে? আমি যেই হই সেটা জেনে লাভ কি, কাজের কথায় আসি। বল, কি বলবি? নীলাদের সম্পত্তি ও সবকিছু ফেরত দিয়ে ওদের থেকে দূরে থাকাই তোদের জন্য ভালো হবে। হাসালি, তুই জানিস আমি কে? প্রশ্নটা করে খুব বড় ভুল করে ফেলেছিস। তোর সাথে মিটিং ফিক্স 20 মিনিট পর। গেট রেডি বাডি। ভুলেও সামনে আসিস না, তাহলে মেরে ফেলবো। দেখি কে কাকে মারতে পারে। ওর জবাবের অপেক্ষা না করেই কেটে দিল। একটা কল করলো আর সবকিছু বুঝিয়ে দিলাম। অপরদিকে রিফাত ভাবছে আর হাসছে যে কোন বোকা আমাকে ধমকায়। ফোন করার 5 মিনিট পরে ও যেখানে থাকে সেখান থেকে রক্তের বন্যা বয়ে যায়, কারণ চারপাশ দিয়ে মেশিন গান চলছে। রিফাত কল্পনা করতে পারে নাই 2 মিনিটের মধ্যে ওইখানে থাকা রিফাত বাদে 25 লোক শেষ। রিফাত এখন ভাবছে তাহলে কি ফোন কল সত্যি ছিল, কিন্তু কে করেছিল এইসব ভাবছে। আর তার সামনে কালো স্যুট পরা কিছু লোক গিয়ে দাঁড়ায়। গুলি করার সময় রিফাত বসেছিল আর লোকগুলোকে দেখে উড়ে দাঁড়ায়। আর আপনারা কারা? এখানে কি চাই? তোকে চাই, চল। কোথায়? এত কিসের কথা, চল আমাদের সাথে। ওদের সাথে গাড়িতে গিয়ে উঠলো আর গাড়ি 10 মিনিট পর একটা বড় পুরনো গোডাউনের সামনে গিয়ে থামলো। ওরা নামলো আর কয়েকজন ওকে ভিতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো আর এক গ্লাস পানি দিল। রিফাত অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু উত্তর একটাই, বস বলবে। হাই বাডি। কে কে আপনি? বলেছিলাম না নীলাদের থেকে দূরে থাকতে। কি বললি? তুই কে? তা আমি জানি না, এবার বল তুই কে? ভাই, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। অপরিচিত লোকটি মাস্ক সরাতেই রিফাত হাজার ফুটেছে শখ খেলো, কারণ লোকটি ছিল অপরিচিত লোকটি আর কেউ না, সেটা ছিল স্বয়ং আমি। আমাকে দেখেই তুই? হ্যাঁ আমি। আমাকে কেন এনেছিস? আর কে তুই? আমি কে জানার পর এখন পর্যন্ত কোনো মাফিয়া বেঁচে রয় নাই। তুইও কি যোগ দিবি নাকি? মানে? আমি নাম। এই রহস্য নামটা পড়ে যায়, এত উতলা হলে কি চলবে নাকি? নাম শোনার সাথে সাথে রিফাত চেয়ার থেকে সোজা পায়ে পড়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন, আপনি যা বলবেন তাই করব। তাই নাকি? তা কি যেন বলছিলি, তুই কে? এটা যদি জানতাম তো কি। না ভাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। শোন, ক্ষমা করব, তবে আমার কয়েকটা কথা যে তোর রাখতে হবে।
কি কথা ভাই? এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, তোকে যে সবকিছু ফেরত দিতে হবে। আর মাফিয়া হয়েছিস ঠিক আছে, কিন্তু শুধু গুন্ডামি আর পাওয়ার খারাপ ব্যবহার করতে পারবি না। ভাই আমি রাজি। একটু না ভেবে উত্তর দিল, বাহ গুড বয়, যা তাহলে। আচ্ছা। আর একটা কথা, আমি কে, কি পরিচয়, কিভাবে কি, কেন ফেরত দিবি, এসব কেউ জানতে না পারে। যদি জানে তাহলে পরের দিন সূর্যোদয় আর দেখতে পারবি না। তারপর কি হলো তা তো আপনারা জানেন। ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাসার মাঝে এসে পড়েছি। বাসায় এসে সবাই ফ্রেশ হলাম। আম্মু আন্টি ভাবির রান্না করে, নীলাও গেছিল কিন্তু চলে এসেছে। এভাবে রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম, আর চেয়ে দেখি নীলা বুকে ঘুমিয়ে আছে। এই ওঠো। একটু পর। উঠবা নাকি ধাক্কা দিব? কি হয়েছে? আখ কসলাতে কসলাতে। কি হয়েছে মানে? তুমি আমার রুমে আমার বুকে ঘুমাইছো, আর কখন আসছো? কেন, অন্য কেউ আসতো নাকি? আমি কি তা বলছি নাকি? তাহলে? আরে এখনো বিয়ে হয়নি আর বাসা ভর্তি মানুষ, তোমার কি আক্কেল আছে? কেউ দেখলে কি হতো? আমি আমার বরের বুকে মাথা রেখে ঘুমিয়েছি, তাতে কার কি? কার কি? আর কিছু বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিল। কিন্তু বিপদটা ঘটলো তখন। হঠাৎ ভাবির আগমন। কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণ করে। আমি কিন্তু কিছু দেখি নাই। উল্টো দিকে মুখ করে। ভাবির কথা শুনে দুজনেই লজ্জায় দুদিকে গেলাম। আর বাহ, বিয়ের আগে এত রোমান্টিক, বিয়ের পরে না জানি কি হয়। কি বলবো, লজ্জায় শেষ। মেয়েটা পারেও বটে, দরজা খোলা রেখে এসব। আরে ভাবি খিদে লাগছে, চলো তো। এত সুন্দর মিষ্টি খাইলা তাও পেট ভরে নাই? ওইদিকে নীলা এই কথা শুনে দৌড়ে চলে গেছে আমাকে এখানে রেখেই। আমিও দৌড় দিয়ে ফ্রেশ হতে বাথরুমে চলে এসেছি। আমি ঠিক বুঝতে পারছি ভাবি এখন থেকে প্রতিদিন একটাই বলবে আমাকে, হায় আল্লাহ এখন বিপদে পড়লাম। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম, সবাই বসে বসে খাচ্ছি, আর তখনই নীলা তার পা দিয়ে আমার পায়ে দিল এক চিমটি। আমি উফ করে উঠলাম। সবাই বলে কি হয়েছে? আমি বললাম জিব্বাতে কামড় লেগেছে। আর কি বলবো, সত্যি বললে ইজ্জত শেষ। তা একটু পানি খা। আম্মু পানি না, মিষ্টি দাও। পানি কি খাবো? গলায় আটকে গেছে ভাবির কথা শুনে কাশতে কাশতে কোনো রকমে খেয়ে উঠলাম। তবে দেখি নীলা লজ্জায় পড়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে গেলাম। অনেকদিন পর সবার সাথে দেখা। সবাই তো নীলার সাথে, আমাকে দেখে চমকে গেল। এটা কিভাবে হয়? কিরে আজ তোরা একসাথে কিভাবে? চল তোদের ট্রিট দিব। তা কোন খুশিতে দিবি মহারাজ? আগে তো চল। আরে ওই যে খুশিতে দেখ খাইতেছে, এটাই বড়, না হলে পরে ওটাও পাবো না, চল। গুড গার্ল। তারপর সবাই রেস্টুরেন্টে ঢুকলাম আর সবাইকে বললাম যে যা মন চায় অর্ডার করতে। টাকা হবে তো তোর কাছে? আব্বে শালা তুই আগে খাবি তো নাকি? রিয়াকেও ফোন করে এখানে আসতে বলেছি। আমার একটা মাত্র বন্ধু, একটা গার্লফ্রেন্ড, সবাই বসে আছি। তার এইবার বলো তো কিসের ট্রিট? নীলা এতক্ষণ শুধু শুনেই ছিল, কিছু বলি নাই। এই যে দেখতেছো সেনাকে, ইনি হচ্ছে আমার হবু মিসেস। মজা নিস না তো? সত্যি। এই না নীলুকে ভালোবাসিস? আরে শুন তো। কি? নীলা হচ্ছে আমার সেই ছোট্টবেলার ভালোবাসার নীলু। তারপর ওদের সবকিছু খুলে বললাম। সবাই শুনে অনেক খুশি। আর নীলাও আগের ব্যবহারের জন্য ক্ষমা করে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে বিল দিয়ে উঠলাম। ভার্সিটির জন্য বের হলাম। ভার্সিটিতে বসে ক্যাম্পাসে বসে আড্ডা দিছি। হঠাৎ দুটো গাড়ি থেকে 7-8 জন লোক এসে আমাদের কাছে এসে কিছু না বলেই যা শুরু করলো, তাতে মাথা পুরো গরম হয়ে গেল। কারণ লোকগুলো আমাদের কাছে এসেই হঠাৎ নীলের হাত ধরে টানতে শুরু করলো। এতে তো পুরো মাথা গরম হয়ে গেল। আমি লোকটার হাত ধরে, কি ভাই সমস্যা কি? দেখো আমাদের কাছে বাধা দিছ না, তাহলে তোর সমস্যা হবে। আমাকে উদ্দেশ্য করে। ওইদিকে নীলা হাতে ছাড় পেয়ে আমার পেছনে লুকিয়েছে। বাধা দেব না মানে? চিনা নাই জানা নেই, আমার সামনে আমার হবু বউকে নিয়ে যাবা আর আমি দেখবো? দেখ আমি কে, কি করতে পারি তোর ধারণা নেই। তাই নাকি? হাসতেছিস কেন? আমি এই শহরের ডন, রিফাত আমার আন্ডারে কাজ করতে। তাই নাকি? এইবার আমি হাসতে লাগলাম। তা ডন ভাই, আপনি নীলাকে টানছেন অবশ্য কারণ আছে। টাকা পেয়েছি মোটা তুলে নিয়ে যাওয়ার জন্য। আমার কাঁধে হাত রেখে আমি শুধু একটা মুচকে হাসি দিলাম। তুই চাইলে তোকে দেবো, এখানে ঝামেলা করিস না। ভাই একটু এইদিকে চলেন, একটু ব্যক্তিগত কথা আছে। মারামারি করে সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু এখন এটা করা যাবে না। তাই ঠান্ডা মাথায় বললাম ঠিক আছে চল। এখন এসে আমার কাঁধে হাত রেখেছে। আমরা একটু দূরের গাছের নিচে আসলাম। আশেপাশে কেউ ছিল না। আচ্ছা তুই জানিস আমার কাঁধে হাত রাখার পরিণাম কি? কি? মৃত্যু।
হাসাইলি তুই, মারবি আমাকে? তুই কি এর নাম শুনেছিস? হুম। দেখছিস কখনো? না। তাহলে আজ দেখে নে, তোর সামনেই দাঁড়িয়ে আছে। মজা করছিস তুই? ওকে, তাহলে দেখ মজা নাকি সত্যি। তবে দেখার পর স্বাভাবিক আচরণ করবি। তোর এখনো মরার সময় হয় নাই, আর স্বাভাবিক না থাকলে তুই এখানেই শেষ। দেখা পা। ওর পুরোটা বলার আগেই শুধু থামিয়ে দিয়ে ইশারায় বললাম, আর ও সব লোকের নিতন্দেহ মাটিতে পড়ে গেল। লোকটি অবাকের উপর অবাক, ক্যাম্পাসের কেউ কিছু বুঝতেছে না। লোকটি ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কি করবে সে এখন? তার তো মাথা কাজই করছে না, শুধু অবাক হয়ে লোকগুলোর দিকে চেয়ে আছে। আমি একটু অভিনয় করে বললাম, ভাই তাড়াতাড়ি এখন যান, আপনাদের মনে হয় কোনো শত্রু? আমি এই কথা বলে তার কাঁধে হাত রেখে কিছু বলে পাঠিয়ে দিলাম। লোকটি ভেবেও পাচ্ছে না কি থেকে কি হলো। তারপর তাকে উঠিয়ে দিলাম আর লোকগুলো দেহ নিয়ে চলে গেল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ। তারপর, কিরে কি বললি তুই? আমাকে উদ্দেশ্য করে, আরে আর কি, টাকা যত পাইছে তার ডাবল দিতে চাইছি, এই আর কি। পরে তো এইসব আর কিছুই বললো না। ডাবল টাকা মানে? তুই এত টাকা কই পাবি? সবাই একটু অবাক হয়ে, আরে বোকা, নীলাদের কি টাকার অভাব নাকি? বুঝলাম। তারপর কিছু আদা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। বাসায় ঢুকতে আবার সেই মিষ্টি নিয়ে ভাবের আবার টর্চার। আল্লাহ, আমাকে উঠাই নাও। তারপর সবাই খাওয়া দাওয়া করে তৎক্ষণ কথা বলে যার যার রুমে চলে গেলাম। তবে আজ আমার ঘুম নেই, কারণটা একটা রহস্য। এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আসি, তাই রুম থেকে উঠে ছাদে চলে গেলাম আর পায়চারি করতে লাগলাম। এই বিষয়টা আমাকে অনেক ভাবায়, তাই ছাদে দোলনায় বসে বসে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানা নাই। ঘুম থেকে উঠে সূর্যের আবছা আলো চোখে পড়ায়। তারপর মনে হলো কাল রাতে পায়চারি করতে করতে এখানেই ঘুমিয়ে গেছি। নিচে গিয়ে ফ্রেশ হলাম, দেখলাম কেউ এখনো ওঠেনি, তাই আবার ছাদে চলে এলাম। ছাদে বসে বসে গিটার বাজাচ্ছি আর গান গাচ্ছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার পিছনে কেউ আসে। তাকে দেখে নীলা কাপ হাতে নিয়ে গান শুনছে, খুব ধ্যান করে। গান গাওয়া শেষ, তার কোনো ভূক্ষেপে নেই। সামনে গিয়ে বললাম, ম্যাডাম চা আনছেন নাকি শরবত? সে কিছু বললো না, চায়ের কাপ হাতে নিয়ে জড়িয়ে ধরলো। বুঝেছি একটু লজ্জা পেয়েছে। তারপর কিছু একসাথে থেকে নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ নীলা বলে উঠলো, আজ ঘুরবো, যাবো না আজ ভার্সিটি। মহারানীর হুকুম, তাই আমাদের লোকদের ভার্সিটি পাঠিয়ে দিলাম নজরদারি করতে। তারপর সারাদিন ঘুরে ফিরে নীলা বললো শপিং করবে, তাই গেলাম শপিং মলে। ভেতরে প্রবেশ করতে একটা মেয়ে ধাক্কা খায়। মেয়েটা ইচ্ছে করে দেয়। কি সমস্যা আপনার? দেখে চলতে পারেন না? তৎক্ষণে উঠলাম নিচু থেকে, উঠে চেহারার দিকে চেয়ে তো আমি পুরোই সব। এ তো আর কেউ না, তানিশা, খুব গায়ে পড়া স্বভাবের মেয়ে। আল্লাহ, এই মাইয়া এখানে কেন? নিশ্চয় আজ আমার 12টা বাজাইবে। আসলে সরি, আমি খেয়াল। সাকিব, তুই এখানে? বলে জড়িয়ে ধরতে আসবে, তখনই নীলা সামনে দাঁড়ায়। এই, আমার স্বামীর দিকে একদম নজর দিবি না। স্বামী মানে? বাংলা বুঝিস না? এইভাবে কেউ রিয়েক্ট করে? দেখো সবাই চেয়ে আছে, চলো কোথাও বসি, তারপর কথা বলি। এই দুইটারে না থামালে মান সম্মান যাবে। তারপর এক জায়গায় বসলাম। তারপরেই, তুমি না নীলুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, তাই আমাকে ফিরিয়ে দিচ্ছিলা, তাহলে আজ এইসব কি? আরে শোন, দেখ, তোরে যাস আমি আমার বন্ধু ভাবতাম, আর কিছুই না। এর আগেও বলছি, আর ও হচ্ছে আমার সেই ছোট্টবেলার নীলু। কি? তারপর ওকে সব খুলে বললাম। ও শুনে খুশি হলো। তারপর এভাবে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বিল দিয়ে শপিং মল থেকে বের হওয়ার জন্য হাঁটতেছি। হঠাৎই কেউ একজন আমাদের উপর হামলা করলো। বেঁচে গেলাম, কারণ আমি আগেই দেখে ফেলেছিলাম। হ্যাঁ, যখন হাঁটেছিলাম তখন থেকে নয়, শুরু থেকেই দেখতেছি আমাদের উপর নজর রাখতেছে। তারপর বের হওয়ার জন্য আসতেছিলাম, তখন চাকু দেখলাম হাতে। হ্যাঁ, তারপর ওদের দুজনের হাত ধরে টানতে টানতে দৌড় দিলাম, যাতে ধরতে না পারে। দৌড়াচ্ছি, এমন সময় সামনে থেকে আবার হামলা। এবার ছুরির আঘাত আমার হাতে লাগে। হ্যাঁ, ওরা আমাকে মারতে আসছে, বুঝতে পারছি কিছু একটা করতে তো হবেই। তারপর ওদেরকে একটা কপ হিসেবে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে আমি বাইরে দাঁড়িয়ে পড়লাম, কারণ এই ভিড়ের মাঝে পালানো যাবে না, আর এখন পরিচয় সামনে আনা যাবে না। তাই তো মলে একটা টবে ছোট্ট একটা গাছ ছিল, সেটা হাত দিয়ে তুলে নেই। পরে যারা মারতে আসে তাদের প্রত্যেকটাকে ইচ্ছা মতো পিটাই, মারতে মারতে আধমরা করে ফেলি। তারপর পুলিশ এসে ওদের নিয়ে যায়। আমাকে নিয়ে যেত, কিন্তু পুলিশের অফিসারটা ছিল ওই দিনের অফিসার। তখন পুলিশ যা বললো তা শুনে মাথা 420 ভোল্টেজের রাগ উঠে গেল, কারণ এই হামলার পরিকল্পনার পিছনে রাব্বি আছে। রাব্বির ব্যবস্থা শীঘ্রই করতে হবে। রাগ কন্ট্রোল করে তাকে চলে যেতে বললাম। আর কপি শপের দরজা খুলতেই নীলা জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আমার হাতে ছুরির আঘাতে কেটে গেছে, তাই ও ওর ওড়না ছিঁড়ে বেঁধে দিল। শপিং মলের বাইরে ফার্মাসি থেকে ওষুধ আর ব্যান্ডেজ করে নিলাম। তারপর তানিশাকে বিদায় দিয়ে চলে আসতে লাগলাম রিক্সা করে। পাগলিটি এমনভাবে জড়িয়ে ধরেছে যেমন ও ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। এখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? এই, তুমি কান্না করলে খুব কষ্ট হয়।
তোমার তোমার যদি আজকে কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? আরে বোকা, কিছুই হবে না, টেনশন কইরো না। এই, তোমার এই রহস্যের হাসি দেয়া বন্ধ করবা। তুমি জানো এই হাসির জন্য কত মেয়ে পাগল। কি বললি তুই? আরে লাগছে খুব, ছাড়ো। মেয়েদের পাগল বানানোর খুব ইচ্ছে, তাই না? রাগলে যে পাগলিটাকে হ্যাপি কিউট লাগে তা তো পাগলি জানেই না। তো আমি তো মজা করতেছিলাম, প্রমিস আর এমন মজা করব না। মনে থাকবে তো? তারপর বাসায় আসার পর ফ্রেশ হলাম আর খাইতে গেলাম। তা তোর হাতে ব্যান্ডেজ কেন? আমাকে উদ্দেশ্য করে আসলে কেউ একজন বলতে না দিয়ে বলা শুরু করলো। কে আর হবে, মহারানী গড় গড় করে সব বলে দিল। তোমাকে কালকে থেকে গার্ড দেওয়া হবে। না, আমার গার্ডের প্রয়োজন নেই। তোকে গার্ড নিতে হবেই। দেখো, এখানে আমি এমনি এমনি আসি নাই, কিছু কারণে আসি, আর তাই গার্ড নিতে পারবো না। কি আর করব, না হলে গার্ড দিবেই, তাই বললাম। কি কারণ? একটু অনেক অবাক হয়ে। এখন কিছু জিজ্ঞেস করো না, কিছুদিনের মধ্যে সব জানতে পারবে। আর কিছু সারপ্রাইজও আছে তোমাদের জন্য। যত যাই বল, গার্ড তোমাকে নিতে হবে। আমাকে উদ্দেশ্য করে। আমার আশেপাশে সবসময় গার্ড থাকে, কি আর করার, কিছুটা সত্যি বলতে হবে এখানে। মানে কি বলতে চাস? আমার আশেপাশে এবং এখনো গার্ড আছে। মজা করিস? গার্ড থাকলে কোথায় দেখ। সিরিয়াস সময়ে মজা করার অভ্যাস গেল না তোমার? আরে ওয়েট অ্যান্ড সি। তারপর খাবার টেবিল থেকে উঠে একটা ফুলদানি রাখলাম আমাদের থেকে কিছুটা দূরে এবং সবাইকে বললাম, আমিও ঘুমাইয়া থাকলে কেউ হামলা করতে আসলেও কিছুই করতে পারবে না। আর তার থেকে বড় কথা, এখন তোমাদের প্রাণ হলেও 3 গুলি এই ফুলদানি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইশারা করার সাথে সাথে ফুলদানি শেষ হয়ে গেল আর তারা অবাক হয়ে চেয়ে আছে। আমি জানি অনেকের মনে অনেক প্রশ্ন, সময় হোক সব জানবা, এখন কিছু জিজ্ঞেস করো না। হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তোমাদের চারপাশেও গার্ড আছে যারা 24 ঘন্টা লেগে থাকে তোমাদের পেছনে, তাই এক্সট্রা ব্যবহার করে লাভ নেই। তারপর সবাই যার যার রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে ক্লান্ত থাকার কারণে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো সকালে উঠে দেখি নীলা বুকে ঘুমিয়ে আছে। আজও উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ির সাথে রিক্সাটা অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি পাশ দিয়ে এসে ধাক্কা দেয়। আমি পড়ি, আমার উপর নীলা পড়ে, তবে নীলা ব্যথা পায়নি। আমি উঠে দেখলাম ড্রাইভার রিক্সাওয়ালার সামনে যা ইচ্ছা হচ্ছে তাই বলে গালিগালাজ করছে। আমার রাগ হয়ে গেল, সামনে গিয়ে ঘুরিয়ে দিলাম এক থাপ্পড়। শালা, থাপ্পড় এত জোরে দিছি যে কি বলবো। রাস্তার লোকেরাও বলছে, দেন আরো শালারে একটু। ধনী বলে পাওয়ার দেখায়। ছেলেটিকে চিনি না, তবে যাওয়ার আগে বলে যায়, তোকে আমি দেখে নিব, তুই কার গায়ে হাত তুলেছি তা তুই জানিস না। এই বলে চলে গেল। আমি রিক্সাওয়ালা মামাকে নিয়ে ব্যান্ডেজ করিয়ে কিছু টাকা দিয়ে চলে এলাম। টাকা নিতে চাইছিল না, তবে জোর করে দিয়ে এসেছি। তারপর অনেক দেরি করে ক্যাম্পাস ঢুকলাম, আর ঢুকে তো দেখি অবাক। তারপর ফোনে কল আসলো, যা শুনলাম আর বেশি মাথা গরম হয়ে গেল। ছেলেগুলো একটা মেয়েকে ডিস্টার্ব করতেছিল, আর মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি হলো জান্নাত। এখন আপনাদের প্রশ্ন এই, জান্নাত আবার কে? তাই তো আস্তে আস্তে জানতে পারবেন। মাথা তো এমনি গরম, তার উপর আবার এই কাহিনী। আমি সেখানে যেতে নেব, তখনই নীলা আমার হাত ধরে আর বলে, ওরা কোনো এমন তেমন গুন্ডা না, ওরা ফাহিম ভাইয়ের লোক। ফাহিম হলো এই দেশের টপ মাফিয়া, তবে এখন আন্ডারগ্রাউন্ডে আছে। আর তার সব থেকে বড় কারণটাই থাক পরে বলবো। কি কারণ, কেন কি, সেটা পরিচয় উন্মোচন হলে জানতে পারবেন। দেখ, কিছুই হবে না। না, তুই জানিস না ওরা কত বিপজ্জনক। দেখ ভাই, নিজের পায়ে নিজে কুড়াল মানিস না। আরেকজন হাত জড়িয়ে ধরে আছে, সে তো ছাড়ছেই না। দেখ, কিছুই হবে না, বিশ্বাস কর। আমিও তাহলে যাব। না, তোমার যাওয়া ঠিক হবে না। তাহলে তোমাকে যেতে দিব না। ঠিক আছে চলো। আর তারা থাক। ওরা দাঁড়িয়ে রইল আর আমরা সেখানে গেলাম। কি ভাই, কি হয়েছে? তুই যেন কি করবি? দেখ দেখ, ফুলটুসি আনছে সাথে, এবার ফুলটুসিকে রেখে চলে যাও। না হলে কি? আমরা ফাহিম ভাইয়ের লোক, সবাই ভয় পায়। যারা কথা শোনে না তাদের কি অবস্থা করি তা ভাবতেই পারি না। অপরদিকে রাব্বির প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পরিকল্পনা করছে কিভাবে কি করা যায়। তবে সিদ্ধান্ত নেয় যে ভার্সিটিতেই মারবে সবার সামনে। তারপর আমিও লোকটির কথা শুনে ভয়ে ভয়ে বললাম, ও মা, তাই? হ্যাঁ রে। আমি এবার ভীষণ রেগে গেলাম আর নীলাকে বললাম, জান্নাতকে নিয়ে ওইদিকে যাও। যখন যাইতে নেবে ওদের একজন নীলার গায়ে হাত দিতে যাবে আর সাথে সাথে লোকটি নিচে পড়ে যায়। এই ঘটনা যেমন সবাইকে বাকরুদ্ধ করে ফেলে, 2 মিনিটের অন্তরে লোকটি নিচে পড়ে গেল আর উঠছেই না। কিন্তু কিভাবে? অপরদিকে একজনের মুখে ঠিকই মুচকি হাসি বিরাজমান রয়েছে। জি, লোকটিকে হাত বাড়ানোর সাথে সাথেই আমি টান দিয়ে মেরেছি, আর এমনভাবে মেরেছি যে সাথে সাথে জ্ঞান হারায়। তারপর নীলা জান্নাতকে নিয়ে সাইডে যায়
আর আমি মাঠে পড়ে থাকা এক গাছের ডাল দিয়ে ইচ্ছে মতো পিটাই ওদের 7 জনকে। এই ঘটনা যেন সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে, কারণ এই দেশে কারোর সাহস নাই ফাহিমের কোনো লোকের গায়ে স্পর্শ করার। ফাহিমের নাম শোনার সাথে সাথে সবাই ভয়ে 2 কদম পিছিয়ে চলে যায়। সেখানে আমি আদমরা করে ফেলেছি। ভার্সিটির শিক্ষকরা সহ অবাক, কি এই ছেলে গরিব হয়ে কিভাবে করলো। পরিচয় সামনে আসে নাই বিধায় আমি এখনো আগের মতো খেয়াদ হয়ে যাই, কেউ তেমন চেনে না আসল পরিচয়। অপরদিকে রাব্বি ফাহিমের ডান হাত রিজবিকে কল করে 20-25 জন লোক ভাড়া করে আমাকে মারার জন্য, আর ভার্সিটির দিকে আসতে থাকে, কিন্তু তাদের একটুও ধারণা নেই যে কি হতে পারে এখানে। আপিয়া থেমে থাকার পাত্র নয়, ওর বোন মনি শান্ত হয়ে চলে গেছে পড়াশোনার জন্য দেশের বাইরে। আর আপিয়া যেদি আমার মতো গরিবকে সে শাস্তি দিবেই, তাই সে প্ল্যান করে বের হয়ে আসে ভার্সিটির উদ্দেশ্যে। কি হবে এখন, হামলা কি দুপক্ষ থেকে হবে নাকি হেরে যাবে গল্পের নায়ক? একদিকে রাব্বি আর অপরদিকে আফিয়া, আরেকদিকে মাফিয়া ফাহিম। কি চাই এদের, কেন এমন হচ্ছে? কে ও? এত বড় বড় বিপদ দেখেও ভয় পায় না। ও আমাদের মতো সাধারণ না, যতই সময় যাচ্ছে ওর রহস্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সবাই মনে মনে এই কথাই ভাবতেছে। জান্নাতকে নিয়ে নীলা বন্ধুদের কাছে চলে যায়। ওদের কাছে যেতেই, তুই কে বলতো? আমি মানুষ কেন দেখবো না? দেখ, একদম মজা করবি না। নীলের মনে অনেক প্রশ্ন জমে আছে, তবে কোনো এক কারণে কিছুই জিজ্ঞেস করতে পারছে না। আরে কুল বেবি কুল। তারপর জান্নাতের দিকে তাকালাম। জান্নাত কাঁদো কাঁদো ভাবে ভাইয়া বলে জড়িয়ে ধরলো। সবাই যেমন আকাশ থেকে পড়লো, কারো মাথায় কিছুই আসতেছে না। জান্নাত সাকিবের বোন, পরিচয় করাইলো না কেন তাহলে? কি রহস্য? ওরা শুধু ভাবতেই আছে। অপরদিকে আরেকজন তো ভাবছে সাকিবের তো বোন নাই, তাহলে কিভাবে? হাজারো প্রশ্ন আর নীরবতা বিরাজ করছে ওদের মনে। আরে পাগলি, কান্না করতেছিস কেন? আমার চোখে জল চলে এসে গেছিল। তুই এখানে আমাকে জানাস নাই কেন? সারপ্রাইজ। তুই আমেরিকা থেকে কবে আসলি আর আমাকে জানালিও না? যা, কথা নেই। আমি আগে আমেরিকায় থাকতাম, সেটা বন্ধুরা শুনে অবাক। সবাই জানে আমি গরিব, তো কি করব? তুই গার্ড নিস না, তাই তো আমি গার্ড হয়ে এসে পড়েছি। তার মানে তুই এতদিন ধরে এখানেই ছিলি? যা, তোর সাথে কথা নাই। উল্টা দিকে ঘুরে আমি ওদের সবার দিকে চেয়ে ভয় পেয়ে গেছি। আসলে ওরা রেগে গেছে আর হাজার প্রশ্নও আছে মনে। নীরবতা ভেঙে আমি বললাম, দেখ, তোদের সব প্রশ্নের উত্তর আমি দেবো, এখন না পরে। তুই কে? তাহলে এতটুকু শুনে রাখো, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দ্বিতীয় মালিক। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম তো শুনেছিস? এই গ্রুপের মালিকের দ্বিতীয় সন্তান হলাম মুই। কে? সবই বুঝলাম, কিন্তু জান্নাত? আসলে জান্নাত, আমি কিছু বলার আগে ক্যাম্পাসে গাড়ি ঢুকলো। 6-7টা আর 20-25 জন লোক নামলো আর আমাদের দিকে আসতে শুরু করলো। আমাদের কাছে এসে টানতে টানতে মাঠে নিয়ে গেল। তুই আমাদের লোকেদের গায়ে হাত তুলেছিস, তোকে তো মরতে হবে, আর এমনি তো তোকে মারার জন্য সুপারিশ পাইছি বলেই হাসতে লাগলো। ঠিক আছে, ওপারে ভালো থাকিস বলেই গানটা বের করলো। আর সাথে সাথে ভার্সিটিতে 35টা ব্ল্যাক গাড়ি ঢুকে আর আকাশে 7টা হেলিকপ্টার উঠতেছে। আর সাথে সাথে একটা গুলি এসে যে ছেলেটা মারার জন্য বন্দুক বের করেছিল তার শরীরে লাগে আর তার মৃতদেহ পড়ে যায় নিচে। ঘটনা অস্বাভাবিক ভাবে ঘটে আর তাতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ প্রতিটি গাড়ি থেকে 10 জন করে কালো স্যুট পরা লোক বের হয়, সাথে পিলোডেড আর্মর সহ। সেখানে থাকা সবার মুখে ভয়ের চিহ্ন, তবে একজনের মুখে আছে চিরচেনা সেই মুচকি হাসি। ফাহিমের সেই লোকগুলো একজন মরার পর সবাই 2 কদম পেছনে যায় আর ভয়ে কাঁপতে থাকে। এখানে কি হচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। সবার মুখে অজানা এক ভয়ের ছাপ আর হাজার প্রশ্ন। কে এই খেয়া ছেলে, কি তার পরিচয়, আর এত গাড়ি হেলিকপ্টার বা তার কাছে কিভাবে? নীলা জানতো যে আমাদের হেলিকপ্টার আছে, কিন্তু এতগুলো কল্পনা করে নাই। আর জানা সবকিছুই জানে, আর দূর থেকে একজন থেকেই ঘটনা পর্যবেক্ষণ করছে, কিন্তু কিছুই বুঝতেছে না। সেই ব্যক্তি আর কেউ না, আফিয়া। সে যেমন বিষয়টা মানতেই পারছে না, সে কি ভাবলো আর কি বের হলো, সবকিছু এখন নিস্তব্ধ। রাব্বিরও বিষয়গুলি মাথায় নিতে পারছে না, কারণ কে এই ছেলে, কি তার পরিচয়, এটাই ভাবতেছে। নীরবতা ভেঙ্গে, কি হলো চালাগুলি? তারপর সেই কালো গাড়ি করে আসা লোকেদের মধ্যে একজন, সে একটা ব্ল্যাক স্যুট পরিয়ে দেয়, আবার পেছনে চলে গেল। হেলিকপ্টার গুলো এখন ভার্সিটির চারপাশে উঠছে। কে আপনি? আমি কে সেটা জেনে কি করবি? এতক্ষণে ভার্সিটির শিক্ষকরাও নজরে পড়ে গেছি। আসলে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোরা জানি কোন ভাইয়ের লোক, কি জানি নাম? সবাই নিশ্চুপ, কারণ সবাই একটা ভয়ে আছে। ওদের হাতে পিস্তল, আর আমার লোকগুলো যারা পেছনে আছে তারা 400 বেশি, আর বেশিরভাগ লোকের হাতেই মেশিন গান AK-47, তাই কারো কোনো কথাই নাই। কিরে, কোন ভাইয়ের লোক বলবি না? ভাই, আমরা ফাহিমের লোক। ও, তোরা তো ফাহিম ভাইয়ের চেলাপুলা। মুশকিল হেসে পিছনে আমার লোকেদের দিকে তাকালাম। আমার তাকানো দেখেই বুঝে গেছে তাদের এখন কি করতে হবে।
তাই তারা ওই 24 জনকে নিয়ে চলে গেল। 24 জনকে সেরই তো ভাবছেন, একজনকে প্রথমেই মেরে দিছি। তারপর ওরা যাওয়ার পর উপরে তাকিয়ে ইশারা করলাম, আর সাথে সাথে 2টা হেলিকপ্টার ল্যান্ড করার প্রস্তুতি নিতেছে। আর আমি গেলাম রাব্বির কাছে। খুব অবাক হচ্ছিস? আমার কথা শুনে ধাবাচাকা খেয়ে যায়। সরি ভাই, আমাকে ক্ষমা করে দিন, আর জীবনেও ভুল হবে না। শোন, ক্ষমতা আছে বিধায় খারাপ কাজ করবি তা তো নয়, তবে কি? এবার মতো ছেড়ে দেব, কিন্তু পরের বার ভুল করলে পরিণাম খারাপ হয়ে যাবে, নজর থাকবে তোদের উপর। মুস্কি হেসে সেখান থেকে চলে গেলাম। ও কিছু বলতে চাইছিল, শুনে নাই, শোনার ইচ্ছা ছিল না। এতক্ষণে হেলিকপ্টার ল্যান্ড করেছে নিচে, বন্ধুদের কাছে যেতেই দেখেই বোঝা যাচ্ছে এরকম ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সবার মনে আবার নতুন নতুন প্রশ্নের জানার ইচ্ছা দিতেছে, তাই সবাই নীরব। জানি তোরা কি ভাবছিস, তবে সব প্রশ্নের উত্তর আজ রাতেই পাবি। চল এখন আমার সাথে। নীরবতা ভেঙে আমি বললাম, কিন্তু কোথায়? উৎসাহিত আর একটু ভয় পেয়ে, চল গেলেই দেখতে পারবি। তারপর সবাই পিছন পিছন আসতে লাগলো। ইশারা করলাম হেলিকপ্টার স্টার্ট করার জন্য এবং তা করলো। আমরা উঠতে যাবো, তখনই ভার্সিটির গেটের সামনে থেকে ডাক পড়লো আশরাফের। ওকে দেখে বেশ অবাক হলাম, কারণ ওর আসার কথা আরো 3 দিন পরে, কিন্তু 3 দিন আগে এসে পড়েছে। তবে খুশিও হয়েছে অনেক। এসব দেখে ও অনেক অবাক আর প্রশ্নের তালেই আছে। আমি ওই দিকে কান না দিয়ে উঠতে বললাম, আর আমিও উঠে পড়লাম। তারপর রওনা দিলাম গন্তব্যের দিকে, যেখান থেকে সবকিছু শুরু। এসব কি? এসব কাদের? আজ রাতেই সবার সামনে বলবো, একটু অপেক্ষা করো। আবারও তোমার সেই রহস্যময় হাসি, ও অসহ্য। সাথে সাথে জড়িয়ে ধরলাম। আর এতটা কোথায় রাখো মহারানী? চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে। আরে এখানে আমিও আছি ভাইয়া। জান্নাতের কথায় নীলা কিছুটা লজ্জা পেল অবশ্য। ছাড়ো, কিছুই বলো না, আবার বড় বড় কথা। আর কিছুই লুকাবো না, প্রমিস। শুধু আর কিছুক্ষণ অপেক্ষা করো। কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আচ্ছা বলে জড়িয়ে ধরলাম। যতই গন্তব্যের দিকে যাচ্ছি ততই পূর্ণ সেই স্মৃতিগুলো মনে পড়ছে। সেই থেকে শুরু আমাদের সবকিছু। প্রায় 3 ঘন্টা জার্নি করে হেলিকপ্টার করে পৌঁছালাম। 3 ঘন্টা করার কারণ, এখানে আসার আগে আমাদের এক জায়গায় যেতে হয়েছে, তাই কোথায় গিয়েছি সেটা জানবেন এখন না, কারণ রহস্য এখানে শেষ হয়নি, সবে শুরু। জায়গাটা দেখে সবাই অবাক, কি অপরূপ সৌন্দর্য আর কত বড় বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। বাবা মাকে নীলা সারপ্রাইজ হলো, কারণ ও এটা আশা করেনি। আমার দিকে তাকালো, কি ম্যাডাম কেমন লাগলো সারপ্রাইজ? তারপর সেখানে আমরা সবাই একসাথে হলাম। সেখানে আমার বাবা মা, নীলার বাবা মা, ভাইয়া ভাবি সবাই ছিল। সবারই মনে অনেক প্রশ্ন। জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে। সবাই সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। রাত 9টার দিকে সবাই নিচে হল রুমে এসে বসে আছে। সবাই নীরব। আমি যেতেই, এখন বল এসবের মানে কি? আরে আস্তে আস্তে বলবি কিনা সেটা বল। অনেকটা রেগে গেছে। ভাইয়ের এমন রাগ কেউ কখনো দেখে নাই। দোস্ত এসবের মানে কি বল? তোমরা সবাই খেয়ে নাও, তারপর সব শোনা হবে। পরিবেশটা ঠান্ডা করার জন্য। এখন না, একটু পর। কেন? জান্নাত কি বলছিলাম তোকে, যা এখন ঠিক আছে। আমি জান্নাতের দিকে তাকিয়ে, ভাবি চলো তো। নীলাকে ভাবি বলেই ডাকে। কোথায়? চলো তো, আজ আছে। আগে তোমার ভাই সব বলবে, তারপর। মন খারাপের কারণটা আমি বেশ ভালো করেই জানি। না, কোথায় যাওয়া হচ্ছে না, আগে শুনবো তারপর বলবো। তুমিও জান্নাতের সাথে যাও, আসলে সব বলবো, তুমিও আগে যাও তো। ঠিক আছে। নীলা চলে যাওয়ার পর, দেখো তোমাদের এখন এই করতে হবে, আর যা জানতে চাও তা আজকেই জানতে পারবা, তবে এখন না, একটু অপেক্ষা করো। এটুকু বলেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর যে যার মতো কাজ করতে লাগলো। আর তার থেকে বড় কথা, 12টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। আর 12টা বাজতে আর 35 মিনিট। সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে আর মাত্র 10 মিনিট আছে। অপরদিকে জান্নাত নীলার সাথে তখন থেকে কথা বলেই যাচ্ছে, কিন্তু নীলার কোনো খেয়ালই। তবুও জান্নাত বিষয় বুঝে কথা বলতেছে। তবে অনেক শপিং করে ফিরল বাসায়। বাসার সামনে আছে, বাসার বাইরে লাইট দেওয়া নেই। ওরা দরজার সামনে যেতেই দেখে দরজা খোলা, আর ধাক্কা দিতেই লাইট অফ হয়ে যায়। এতে ওরা অনেক ভয় পেয়ে যায়, কিছুই বুঝতেছিল না। হঠাৎ করে জান্নাত চিৎকার দেয়, আর এতে করে নীলা অনেকটা ঘাবড়ে যায়। নীলা জান্নাত জান্নাত বলে অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে থাকে। নীলা বেশ ভয় পেয়ে গেছে। হঠাৎ করে নীলা থমকে যায়, আর সাথে সাথে লাইট জ্বলে ওঠে চারপাশে। কি সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। আর নীলা যেখানে দাঁড়িয়ে আছে সেটা ছোট্ট একটা স্টেজের মতো। আর সে এতক্ষণে খেয়াল করলো তার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, আর সবার মুখে একটি কথা, শুভ জন্মদিন প্রিয় নীলা, শুভ কামনা আগামী পথ চলার। নীলা বেশ অবাক হয়েছে, কারণ ও এটা ভাবতেই পারেনি। চোখে জল চলে এসেছে। তবে এটা দুঃখের নয়, সুখের। ওর প্রতি সবার এই ভালোবাসাটা দেখে। তারপর জান্নাত তাড়াতাড়ি করে নীলাকে সেখান থেকে নিয়ে যায়। আর নীলা একটা শাড়ি দেয় আর বলে রেডি হতে।
অপরদিকে পার্টি সকল কাজ করতে ব্যস্ত আমি, কারণ আজ অফিসে সবাই উপস্থিত। রাতে তবু সবাইকে ইনভাইট করেছি এবং প্রায় সকলেই উপস্থিত। প্রায় 8 ঘন্টা পর সিঁড়ির দিকে তাকিয়ে আছে হ্যাবলার মতো, কারণ পরি বললেও ভুল হবে। নীলার শাড়িতে আজ অনেক হেভি সুন্দর লাগছে, তবে চোখ ফেরাতেই কষ্ট হচ্ছে আমার। আমি এক ধ্যানে তাকিয়েছিলাম, ধ্যান ভাঙলো জান্নাতের ডাকে। কি রে, এভাবে পরে দেখিস? কই কি দেখি? হ্যাঁ হয়েছে, চল কেক কাটবো। বেশ, কিছু বলার নাই এখন। তারপর ফ্যামিলির সবাই উঠলাম স্টেজে। এত লোক দেখে। এরা কারা? এখন বলো, একটু অপেক্ষা করো। তোর থেকে এই একটা কথা শুনে আসতেছি অনেক আগে থেকেই, এখন কি বলবি নাকি? হ্যাঁ বলো, একটু ভয় পেয়ে। অ্যাটেনশন গাইস, সকলকে উদ্দেশ্য করে। এরা হচ্ছেন সকলের নীলু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোক। আমার পরিবারের লোককে উদ্দেশ্য করে। সবাই কিছুতে অবাক, কারণ বর্তমানে দেশের 1 নম্বরে আছে আর এশিয়ার মধ্যে টপ 5-এ আছে এই কোম্পানি। মাত্র 5 বছরে অনেক উন্নতি হয়েছে এর। আপনারা জানেন কেন আজ ডেকেছি এত জরুরি তলব দিয়ে? সকল লোকেদের উদ্দেশ্য করে। না। সবাই মাথা নাড়িয়ে না করলো। আপনারা সবাই আমাকে একটা প্রশ্ন করতেন না, আমি এমডির দায়িত্বে আছি, তবে কেন চেয়ারে বসি না, এটাই তো জিজ্ঞেস করতেন, তাই না? সবাইকে উদ্দেশ্য করে। এইসব কথা আমার পরিবারের লোকেদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ। সবাই মাথা নাড়িয়ে উত্তর দিল। আজ তাহলে পরিচিত হতে চান কি এমডির সাথে? সবাই উত্তেজিত হয়ে বলল হ্যাঁ। আমি ইশারায় নীলাকে সামনে ডাকলাম। ও ইশারা করলো কেন? আমি আবারও আসতে বললাম, ও আসলো। ইনি হচ্ছেন নীলু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আর আপনাদের এমডি। এনার জন্য আমি বসি নাই, কারণ চেয়ারটা তো এনার জন্য রেখেছিলাম। এদিকে সবাই তো সব এটা কি শুনছে, আর নীলা ও বিশ্বাস করতে পারছে না। এত বড় সারপ্রাইজ সবার জন্য কি ছিল, কেউ কিছু মেনে নিতে পারছে না। আপনারা তো আমাকে নীলু গ্রুপের জন্য চেনেন, আমার যা আরেকটা পরিচয় আছে জানেন কি? না। ওনাকে চেনেন? আব্বুকে দেখিয়ে। আহমেদ গ্রুপের মালিক। কিছু কিছু লোক জোরে বলল। আমি হলাম ওনার দ্বিতীয় ছেলে। এবার সবাই অবাক হলো। 4-5 বছর ধরে চাকরি করে আমার সম্পর্কে, কিন্তু এরা জানতো না। আপনাকে এখানে আনার আরো একটা উদ্দেশ্য আছে, সেটা হলো। এটুকু বলে হাতে একটা রিং নিয়ে নীলের দিকে ঘুরে হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লাম। আমি জানি না ভালোবাসা কি। ছোটবেলায় যখন তোমার সাথে বড় বউ খেলতাম, তখন মনে হতো সারা জীবন যদি পাশে থাকতে কতই না ভালো হতো। একটা দুর্ঘটনায় আলাদা করে দেয়। তবে কি জানো, তোমার জন্য 1 বিন্দু পরিমাণ ভালোবাসা আমার কমেনি, বরং বারংবার বেড়েই গেছে। সবাই যখন খুঁজে না পেয়ে আশা ছেড়ে দিয়েছে, তখন তোমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারিড মি? চারপাশ থেকে আওয়াজ আসতেছে, সে ইয়েস। নীলের সাথে সাথে আমাকে তুলে জড়িয়ে ধরে কান্নায় মিশ্রিত গলায় জোরে জোরে বলল, হ্যাঁ করব বিয়ে। তারপর ইনি হচ্ছেন ফিউচার মিসেস সাকিব। সবাই করতালি দিল। ওকে গাইস, এনজয় দ্য পার্টি। তারপর সেখান থেকে সবাই উপরে চলে আসলাম। উপরের রুমে আসতেই ভাইয়া ভাবি নীলা সবাইকে ঘিরে ধরেছে, আর মনে হচ্ছে আজ আমি শেষ। কিছু না বলে হঠাৎ মার শুরু করেছে। আহা, তাকে যে সেই মার নাকি কি বলবো। ভাবের ভাই নেই, তাই আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে। এত কিছু কবে থেকে? তুই এত বড় কিছু লুকিয়ে রাখছিস কেন? আরে আরে রাগ করো কেন? সারপ্রাইজ কি কেউ বলে? তবুও তোর বলা উচিত ছিল। সরি ভাইয়া। আমার থেকেও লুকাইলা কেন? আরে ভাবি যান, লুকাইলে কি সারপ্রাইজ দিতে পারতাম? তারপর সবাই বেরিয়ে গেল। এখন শুধু আমি আর নীলা। কি হলো, কিছু বলবা না? আমাকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে, তাই না? আমি আবার কি করলাম? না জানার ভান করে। এখন তো কিছুই জানো না। উল্টা দিকে ঘুরে। তোমারও দোষ আছে। কি করে ভাবলা ভুলে যাবো তোমার জন্মদিনের কথা? এই দিন প্রতি বছর এতিমখানায় খিচুড়ি রান্না করে খাওয়াই। নিশ্চুপ। কাল রেডি হইও, আমার সাথে যাবা। ঘাড়ে একটা কিস করে। কোথায়? গেলেই দেখতে পাবা ম্যাডাম। কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে। তারপর আস্তে আস্তে পার্টি শেষ হলো। ওই দিনের মতো রাতে আড্ডা দিয়ে সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছু অনুভব করে। হালকা চোখ খুলে দেখি কি মায়া ভরা চেহারা। শুয়ে থাকলে একদম বাচ্চাদের মতো লাগে, কি সুন্দর দেখতে। হঠাৎই মনে পড়ে আমাদের বিয়ে হয় নাই। কেউ দেখলে 100 ভাগ খারাপ ভাববে, তাই। এই নীলা, নীলা তুমি এখানে কেন? একটু ঘুমাতে দাও না। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আম্মু তুমি? এই কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ে আর মাথা নিচু করে দরজার দিকে তাকায়। অপরদিকে আমি এক দৌড়ে ওয়াশরুমে। মিথ্যা বলতে হলো, না হলে তো মহারানী আবার ছাড়বে না। কুত্তা বিলাই বান্দর হনুমান,
অনরোম্যান্টিক বলদ হদারাম, আমাকে বোকা বানিয়েছিস তাই না? দেখছি তোর কি অবস্থা করি আমি। মনে মনে নীলা বলে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বের হয়ে নিচের নাস্তার টেবিলে বসলাম আর সবার পছন্দের খাবার খেয়েই। ভাবি সেই স্বাদ হয়েছে, ধন্যবাদ ভাবি। আমাকে না, তোমার হবু বউকে দাও, ও এসব রান্না করেছে। কি অসম্ভব! কেন? গুন্ডি মেয়ে রান্নাও পারে? সে আমার সামনে থেকে খাবার নিয়ে নিল আর বলল খাবার খেতে হবে না। অনেক কষ্টে রাগ ভাঙালাম। আসলে পাগলির রাগী চেহারা কিউট, তাই রাগাই। তারপর ফ্রেশ হয়ে আমি নীলাকে নিয়ে এতিমখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ট্রাক আমার গাড়িকে ধাক্কা দেয়, সব তছনছ হয়ে যায়। মুহূর্তে দুনিয়াটা অন্ধকারে নেমে আসে। কোন রকম চোখ খুলে দেখি একটা মেয়ে দৌড়ে আসতেছে আর পেছনে অনেক লোক। তারপর আর কিছু মনে নেই, দু চোখ বন্ধ হয়ে যায় নিমিষেই। তারপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আমি আইসিইউতে নেওয়া হয়। অনেক রক্ত বেরিয়ে যায়। আমার বাড়ির লোক সবাই আসে। এসে দেখে নীলার হাতে আর মাথায় ব্যান্ডেজ। নীলা সামান্য একটু ব্যথা পেয়েছে। তারপর যেটা হয় সেটা বলে। আর সেখানে হয় আমি আর নীলা যখন যাচ্ছিলাম দুজন খুব হাসি মজা করে, হঠাৎ আমার চোখে একটা ট্রাক পড়ে যায়। প্রায় ধাক্কা দিবে বোঝা যাচ্ছে। গাড়ির স্পিডও তেমন ছিল না, হালকা ছিল। আর এটা দেখে আমি নীলাকে ধাক্কা দিয়ে বের করে দেই আর আমার গাড়ি আর ট্রাঙ্কের সংঘর্ষ হয়। তার পরেরটুকু তো আপনারা জানেনই। নীলা ও এই অবস্থাতেই অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে কখন ডাক্তার বের হয়ে সুসংবাদ দিবে। কিন্তু সবার মুখে ভয় আর চিন্তার ছাপ। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল। এই 3 ঘন্টায় নীলা ও মা দুজনেই বেশ কয়েকবার সেন্সলেস হয়েছে। কি হবে এখন? গল্প কি নতুন মোড় নিতে চলেছে নাকি? তারপর মা আর নীলা কেবিনে ঘুমের ইনজেকশন দিয়ে সেলাইন দিয়ে দেওয়া হয়। তারপর ডাক্তার দীর্ঘ 7 ঘন্টা পর বের হয় আর সবাই ডাক্তারকে ঘিরে ধরে। তখন নীলা আর মা ও ছিল, তাদের কোনোভাবেই কেবিনে রাখা যায় নাই। ডাক্তার, সাকিব কেমন আছে? ও সুস্থ তো? নিশ্চুপ ডাক্তার। কি হলো বলুন, আমার ছেলে কেমন আছে? দেখুন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, তবে এটুকু বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তবে কি? মুখে ভয়ের ছাপ। তবে 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে আমাদের কিছুর করা থাকবে না। কি? এটুকু শুনেই সবাই ভেঙে পড়লো। তখন দেখুন, এখন আল্লাহকে ডাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বলে চলে যায় সেখান থেকে। তারপর মা আর নীলা দেখা করতে চাইলে বলে এখন না, সন্ধ্যার পরে দেখা করতে পারবেন। তারপর তারা নামাজের কক্ষে চলে যায়। 15 বছর পর ভালোবাসার মানুষটাকে কি কাছে পেয়ে হারিয়ে ফেলবে আবার? কি হবে সামনে? কেন হলো এমন? যাই হোক, সবাই এক এক করে কেবিনে প্রবেশ করলো, কিন্তু নীলা আর মা কেবিন থেকে বের হয়নি। তারা সারাক্ষণ পাশেই ছিল। এভাবে চলে গেল 47 ঘন্টা, কিন্তু কোনো উন্নতি নেই। ডাক্তাররা সব আশা ছেড়ে দিয়েছে। কি হতে চলেছে এখন? সবাই ভয়ে আর চিন্তায় শেষ। কেন এমন হলো? সব ঠিক হয়ে কেন আবার ঝড় উঠলো এই জীবনে? তাহলে কি সব শেষ? দেখতে দেখতে 48 ঘন্টা পার হয়ে গেল আর ডাক্তাররা মৃত ঘোষণা করে দিল। লাশ মর্গে পাঠানো হলো আর সবাই ভেঙে পড়লো একদমই। কারো মুখে কোনো কথা নেই। নীলা আর মা এখনো অজ্ঞান। আমার ছেলের লাশ কখন দিবেন ডাক্তার? এই তো কিছুক্ষণ পর আপনারা বাইরে অপেক্ষা করবেন। পরিবারের সবাই মর্গের সামনে গাড়ি নিয়ে আসে আর সেখানেই লাশের জন্য অপেক্ষা করে। কিন্তু ঝড় যেখানে ওঠে সেখানে তো সবকিছুই লন্ডভন্ড করে দেয়, তাই না? এই ধাক্কা সামলাতে না সামলাতেই মর্গের পাশে ট্রান্সমিটার বাস্ট হয় আর দাও দাও করে আগুন জ্বলতে থাকে। দৃশ্য ভয়াবহ। মুহূর্তে হাসপাতালে আগুন লেগে যায়। সবাই এই ঘটনা দেখে স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কি ছেলের লাশ তারা শেষবার দেখতেও পারবে না? তাদের চোখের সামনে দাও দাও করে জ্বলছে বিল্ডিং। কান্না শুরু হয়ে গেছে চারপাশে। নীলা বারবার নিজেকে দোষারোপ করছে আর কান্না করছে। কিন্তু নীলা কেন বারবার নিজেকে দোষ দিচ্ছে? কান্নায় সারা শহর বিরাজ হয়ে ওঠে। তাদের সাথে কেন এমন হলো? কি পাপ ছিল? এমন হওয়াটা কি তাদের কপালেই ছিল? তারপর ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। অনেক রোগীকে বাঁচে, তবে মর্গে যা ছিল সব পুড়ে যায়। কপালের জোরে বেঁচে যায় পরিবার। অনেক ডাক্তার নার্সও আগুনে পুড়ে আহত হয়েছে। তারা হাসপাতালের বাইরে ঠায় দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই বুঝতেছে না। এখন তারা সম্পূর্ণ ঘটনা বোঝার চেষ্টা করতেছে, তবে তারা ব্যর্থ। বাবা অনেক শক্ত মানুষ, কিন্তু এই ঘটনার পরে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। সে নিজেও কেঁদে দিয়েছে। তাদের কপাল এতই ভালো যে তাদের ছেলের দাফনটাও তারা করতে পারলো না। এক ঝটকায় সব শেষ হয়ে গেল। যেখানে সব শুরু হওয়ার কথা সেখানে শেষ হয়ে গেল। অপরদিকে শুধু নীলা একটাই বলতেছে যে আমার জন্য হয়েছে, সব দোষ আমার। কেন করলাম আমি এরকম? নীলা কেন এসব বলতেছে? কি এর রহস্য? বাসার সবাই কিছুই বুঝতেছিল না। এমন ব্যবহার কেন করতেছে? তারা ভাবছে আমার মৃত্যুর শোক সে নিতে না পেরে পাগল হয়ে গেছে। আদৌ কি ঘটনা এটা, নাকি অন্য কোনো কাহিনী রয়েছে এর পেছনে? কি হতে চলেছে সামনে? এখন আর কেউ হাসে না, সবাই মুখ গোমরা করে থাকে। কেউ প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে না। মাইশা ভাতিজি সবাইকে হাসানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ও ছোট, তাই এসব কিছু তেমন একটা বোঝে না। এভাবে কেটে যায় 7 দিন, তবে তেমন কোনো উন্নতি হয় না। একদিন বাবা সবাইকে ডাকে এবং দেখ, আমাদের দুটো কোম্পানি
এখন এভাবে বসে থাকলে পথে বসতে হবে আমাদের, নিজেদের শক্ত করতে হবে। দেখ আমাদের মাইশা দাদু ভাই কেমন জানি হয়ে যাচ্ছে। আমরা চাই না এইসবের প্রভাব ওর উপর পড়ুক। তাই আমি ঠিক করেছি সবাই আগের মতো হওয়ার চেষ্টা করে আগের মতো হতেই হবে। একটু রেগেই বলল, বাড়িতে বাবার উপর কোনো কথা কেউ বলে না, তাই সবাই মাইশের কথা ভেবে স্বাভাবিকভাবে জীবন যাপনের চেষ্টা করে। তারপর আস্তে আস্তে সবাই স্বাভাবিক হওয়ার দিকটাই বেছে নিল। অপর দিকে কি হতে চলেছে? কেন মরে গেল নায়ক? এখন গল্পের কি হবে, সামনে কি হবে, এমনটা কেন হলো আমি নিজেই বুঝতে পারছি না। জানার জন্য আমাদের সাথে থাকেন, দেখি কি হয়। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? জি, কন্ডিশন ক্রিটিক্যাল। কি বলতে চাচ্ছেন? দেখেন, মেয়েটির মাথায় গভীর আঘাত লাগে আর অনেকভাবে অত্যাচারেও দাগ রয়েছে, বলা যাচ্ছে না। মেয়েটির সাথে কি রেপ হয়েছে? একটু মন খারাপ করে। না, তেমন কোনো কিছু দেখিনি, তবে বেঁধে রেখে অনেক মারধর করা হয়েছে। তাহলে কি? বলতে গিয়ে দীর্ঘশ্বাস ফেললো। দেখুন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি, এখন আপনি আল্লাহকে ডাকুন। এই বলে ডাক্তার চলে গেল। লোকটি পাশে বসে পড়লো আর ভাবতে থাকলো, তাহলে কি মেয়েটার অকাল মৃত্যু হবে? না না, এসব কি ভাবছি আমি? না, এমন কিছুই হবে না, ওকে নিশ্চিন্ত সুস্থ করে দিকে। মনে মনে ভাবতে লাগলো। এক সপ্তাহ পর লোকটি মেয়েটিকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় চলে আসে। এখনো মেয়েটি সুস্থ হয়ে ওঠেনি, ঢাকার বড় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এভাবেই কেটে গেল 1 মাস। 1 মাস পর আমি দাঁড়িয়েছি আমার বাড়ির সামনে। হ্যাঁ, আমি বেঁচে আছি, মারা যায়নি। কি নায়ককে ভূতের মতো ফিরিয়ে দিলাম? অপেক্ষা করেন, পড়তে থাকেন, জানতে পারবেন। এক দীর্ঘ শ্বাস ফেলে চাপ দিলাম কলিং বেল। জানি না কি হতে চলেছে, সবাই কি ভাববে, কি করবে কে জানে। এইসব ভাবছি, তখনই কেউ একজন দরজা খুলে দিল। কে? বলতে গিয়েও থেমে গেল, কারণ সে চোখে বিশ্বাস করতে পারছে না। জি, দরজা খুলেছে ভাবি, আমাকে দেখে ঠাই দাঁড়িয়েছিল। সাকিব, তুমি? ভাবি আমি। কিন্তু কিভাবে? কি এখানে দাঁড় করিয়ে রাখবা নাকি ভেতরে ঢুকতে দিবা? জেসমিন, কে আসছে রে? এই বলে দরজার কাছে আসলো। মা একটু স্বাভাবিক, তাই হাঁটাচলা করতে পারে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমিও আর থাকতে পারলাম না, আমিও করে দিলাম। এতদিন কই ছিলি? আমরা তো জানতাম তুই মরে গেছিস। তোর জ্ঞান কবে ফিরলো? কি রে বল। আমি হ্যাবলের মতো চেয়ে আছি। একবারে এত প্রশ্ন, কি যে বলবো আল্লাহ। খিদে লাগছে, আগে খেতে দাও। সবাই আসুক, সবার সামনে বলবো। আয় আয় বস, খেতে দেই। আজ আম্মু নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। ওইদিকে ভাবি, আব্বু, ভাইয়া, নীলের পরিবারকে খবর দেয়। আব্বু ভাইয়ের সাথে সাথে চলে আসে। আমাকে দেখে বেশ অবাক হয়। আমাদের ছেলে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে আপনি? আব্বু এখনো বিশ্বাস করতে পারছে না। তারপর ভাবতে ভাবতে সাথে সাথে শার্ট খুলে জন্মদাগ দেখালাম। আর ভাইয়া, আব্বু সব। কারণ এত বড় দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচলাম, সবাই এই কথা। তারপর নীলার পরিবার আসলো, কিন্তু নীলাকে দেখলাম না। খোঁজাখুঁজি করতেছি, তখন ভাবি বলল, তোমার এমন অবস্থা হওয়ার পর 15 দিনের মাথায় কিছুটা স্বাভাবিক হয়েও লন্ডন চলে গেছে। আমি ভাবলাম হয়তো এই কষ্ট লুকানোর জন্যই। হল রুমে বসে আছি এবং সবাই একই কথা। আপনারা তো জানতে চান, তাই আর কি করার। তখনই বলা শুরু করলাম। অ্যাক্সিডেন্টের পর আমার আর কিছু মনে নেই, তবে যখন চোখ খুলে একবার, তখন প্রচন্ড ঠান্ডা লাগতেছিল। মনে হচ্ছিল আমি ফ্রিজের ভেতর। মর্গের লাশগুলো বরফ দিয়ে ঠান্ডায় রাখা হয়, আর তখন আমি মর্গে ছিলাম। কিছুই বুঝতেছিলাম না, নিজের শক্তি ছিল না, তাই আবার জ্ঞান হারালাম। তবে কিছুর সাথে ধাক্কা লেগে চোখ খুলে কিছুক্ষণের জন্য। তখন একটু দূরে দেখতে পাই যে একজন লোক আমাকে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছে। যখন ট্রান্সমিটার বাস্ট হয়, তখন আমার লাশ, মানে তখন তো সবাই মনে করেছিল আমি মরে গেছি, তবে বেঁচে ছিলাম। ব্লাস্ট যখন হয়, আমার বডি সিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। সেখান দিয়ে যাওয়া এক লোক জীবিত দেখে অন্য হাসপাতালে নিয়ে যায়। তারপর যখন চোখ খুলি, তখন প্রায় 15 দিন কেটে গেছিল। আমার জ্ঞান ফিরতে পরে 15 দিন সময় লাগে। হাসপাতালে যখন ছিলাম তখন সবই বুঝতে পারতাম, কিন্তু বলতে বা কিছু করতে পারতাম না। এক কথায় কোমায় চলে যাওয়া যাকে বলে। তবে যেদিন চোখ খুলি, একটা বাজে স্বপ্নের চোখ খুলি। দেখি নীলাকে কিছু ছেলে পেলে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এটুকু দেখে লাফ দিয়ে উঠি আর আবিষ্কার করি আমি হাসপাতালে। এটুকু আর বললাম না দুঃস্বপ্ন ভেবে। তারপর ডাক্তার বলল আরো 15 দিনের মতো সময় লাগবে। আর ডাক্তারও বলে আমি এত তাড়াতাড়ি রিকভার করব সেটা বিশ্বাস করতে পারছে না। তারপর আরো 15 দিন পর সুস্থ হয়ে এখন তোমাদের কাছে ফিরে এলাম। সত্যি কপালের কারণে বেঁচে ফেরা। তোমাদের ভালোবাসাই আমাকে বাঁচতে বাধ্য করেছে। আমাদের ভালোবাসা নাকি আমাদের দেবর রানীর ভালোবাসা? এই বলে হাসতে শুরু করলো সবাই। আমি তো একটু লজ্জা পেলাম, সবাই ছিল বলে। আর ভাবিরও খাইয়ে কাজ নেই, এখানে এসব বলার কি দরকার ছিল। তারপর হইছে, আর লজ্জা পাইতে হবে না, তুই এখন রেস্ট কর।
আচ্ছা, তোমার মায়া রানী আসতেছে কাল সকালে? আমার তো এখন খুশিতে লুঙ্গি ড্যান্স করতে ইচ্ছা করতেছে, কিন্তু সবাই ছিল বলে তাই আর করতে পারলাম না। তারপর সবাই আড্ডা দিয়ে রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছু অনুভব করে। চোখ খুলে দেখে নীলা। আমিও খুশি মনে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর জেগে গেল আর আমাকে দেখে কান্না শুরু করলো। আরে পাগলি, কান্না করছো কেন? নিশ্চুপ। এইবার কথা না বলে সত্যি সত্যি জামুগা, আর আসমু না। তো অনেক কাজ করেছে। জানো আমার কত কষ্ট হয়েছে। জানি, আমি আমার কলিজার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজ কেমন যেন লাগছে। অদ্ভুত এক অস্বস্তি কাজ করতেছে মনে। হঠাৎই কিস করতে যাবে, তখনই ভাবির আগমন। তোমার কি সব সময় ভুল জায়গায় আসার রোগ আছে নাকি? দরজা খুইলা রেখা করবা আর আমরা দেখলেই দোষ। এখানে কেলুরে করেছে। 7-5 না ভেবে এক দৌড়ে ওয়াশরুমে এসে পড়লাম। যাক বাবা, এবারের মতো বাঁচলাম। তারপর নাচা টেবিলে আমার আর নীলার বিয়ের ডেট নিয়ে কথা বলছে। নীলা তো মহা খুশি, আমিও খুশি, তবে মনকে কিছু একটা রুখে দিতেছে। নাস্তা করে উপরে চলে আসলাম আর তারা কথা বলতেছে। অপরদিকে ডাক্তার কেমন আছে ও? মেয়েটিকে লোকটি নিজের বাসায় নিয়ে যায়। সেখানে একজন নার্সও রেখে দেয়, কিন্তু আজ সকালে মেয়েটির জ্ঞান ফেরে আর হাঁটতে গিয়ে পড়ে যায়। হয়তো দুর্বল বলে তাই আবার হাসপাতালে ভর্তি করে। এটা সত্যি চমৎকার, কারণ মেডিকেল সায়েন্সে এত তাড়াতাড়ি রিকভার দেখেনি কখনো। ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে মেয়েটির। ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ আল্লাহকে দেন, আমরা আমাদের কাজ করেছি, তবে যে বাঁচানো সে ঠিকই বাঁচিয়েছে। অবশ্যই। তারপর ডাক্তার চলে যায়। লোকটিও মেয়েটির কেবিনে গিয়ে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফেরে। মেয়েটির চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে, কিন্তু তাকে তো মেরে ফেলা হয়েছিল। তাহলে এখানে কিভাবে? তারপর পাশের চেয়ারে ঘুমিয়ে থাকা এক লোকের দিকে তার নজর যায়। লোকটি বয়স্ক, তবে কেমন পরিচিত মনে হচ্ছে মেয়েটির। তখন নার্সের আগমন আর নার্সের কথা শুনে লোকটিও জেগে যায়। এখন কেমন লাগছে আপনার? জি ভালো। আমি ডাক্তার ডেকে আনছি। বলেই নার্স চলে যায়। কে আপনি? একটু বিশ্রণ ভাবে। আমি কে চিনবেন না, তোমাকে আমি জঙ্গলের ধারে নদীর কাছে পেয়েছিলাম, তারপর এখানে এনেছি। কি হয়েছিল তোমার সাথে? কৌতূহলী বশত জানতে চায়। মেয়েটি একটি দীর্ঘ শ্বাস ফেলে বলা শুরু করে, আর বলা শেষে নিজের অজান্তে চোখের জল বেরিয়ে পড়ে। মেয়েটির আর লোকটির চোখের জল বের হচ্ছে সব শুনে। তুমি আমার সাথে থাকবে আজ থেকে। কিন্তু পুরোটা আর বলতে দিল না। আজ আমি যদি তোমার আপন কেউ হতাম তাহলে কি না করতে। মাথা নিচু করে আর কিছু বলে না। তারপর মেয়েটি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায় আর লোকটি মেয়েটিকে নিয়ে চলে যায় এই শহর ছেড়ে অনেক দূরে। অপরদিকে বিয়ের কথা পাকা করে তারিখও ঠিক করে ফেলেছে বাসার সবাই। সবার মাঝে আনন্দ বিরাজ করছে। দুপুরের পরে আমাদের মার্কেটে যাওয়ার জন্য বলা হলো, আর বিয়েও 15 দিন পর শুক্রবার ঠিক করা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন রেডি হব। কই থেকে কে যেন এসে উড়ে ধরা মার শুরু করেছে। একটি মেয়ে। আমি কিছু বুঝে ওঠার আগে সে কি মায়ের। মারতে মারতে থেমে গেল। দেখলাম খুব কান্না করতেছে। এ তো জান্নাত। আরে আমার পাগলি বোন, কি হয়েছে? তুই খুব পচা ভাইয়া। কেন কেন? মা বাবা যাওয়ার পরে ভাইয়াও চলে গেছিল। তুই আমার ভাই হয়ে আবার ফিরে এসেছিলি, আবার তুইও একা চলে যেতে নিছিলি। আরে না রে পাগলি, দেখ আমি একদম ঠিক আছি। তোমাদের ভাই বোনের ভালোবাসার রাগ অভিমানের পালা শেষ হয়েছে? দরজায় দাঁড়িয়ে। আসো। তারপর সবাই কিছুক্ষণ কথা বললাম। তারপর ঠিক আছে, রেডি হও, শপিং এ যেতে হবে। জান্নাত চলো আমার সাথে। চলো ভাবি। আচ্ছা। তারপর রেডি হয়ে বসে রইলাম। জিজ্ঞেস করলাম, আর তখন বলে 5 মিনিট। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আল্লাহ, এত আটা ময়দা মাখা লাগে নাকি বুঝি না। কি যে করবে এত ময়দা মেখে। যাই হোক, 2 মহারানী প্রায় আরো 45 মিনিট পর আসলেন। আল্লাহ জানে আমার কপালে আজ কি আছে। তাড়াতাড়ি শেষ হলেই বাঁচি মনে মনে। হইলো ময়দা মাখা তোমাদের? ভাইয়া, এটা মোটেও ময়দা না, এটা মেকআপ। কি বললা? ময়দা মাখি? মেকআপ না চেকআপ পরে দেখা যাবে, চলো। বেশ কিছু বললাম না, না হয় মহারানী এখনই খেয়ে ফেলতো। তারপর বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। শপিং মলের সামনে এসে ওদের নামিয়ে দিয়ে বললাম, তোমরা যাও, আমি আসতেছি। আমি গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলাম। 2 মহারানী দেখে শাড়ির দোকানে ঢুকেছে। কি আর করার, আমার হবু বউ বলে কথা, আমিও ঢুকলাম। তারপর তারা শাড়ি তো দেখেই আছে, তবে তাদের দেখে কি আর শেষ হয়।
কমপক্ষে 100 পিসের উপরে দেখা শেষ। তবে ওই দোকানে শাড়ি প্যাক করে রাখতে বলল। দোকানদার এত শাড়ি নিবে বলে খুশি। আসলে গায়ে হলুদের জন্য নীলার সব ফ্রেন্ড একরকম পরবে। যাই হোক, তারা দুজন বিয়ের বেনারসি দেখতে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে বলে পছন্দ করে দিতে। এদিকে মার্কেট ঘুরতে ঘুরতে আমার পায়ের অবস্থা বেহাল দশা। বিরক্তকর হাসি নিয়ে বলি, এটা নাও। আরে একদিনেরই তো, আর বিয়ের শাড়ি তো লালই, সারা জীবন পরবো নাকি? এটা নিলেই হয়। তবে সে কি আর সেটা মানে নাকি? শপিং মলে সবগুলো শাড়ির দোকানে ঘুরে ফেলছে, তবে শাড়ি পছন্দের খবর নেই। যাই হোক, অবশ্যই শপিং এর যুদ্ধ শেষ হলো। তবে বেজে গেল রাত 11টা। হায় আল্লাহ, খিদেও লাগছে প্রচুর। বললাম চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে নেই। যেই বলা সেই কাজ, আমরা নিজ ঠিক মতো পেট ভরে খেয়ে নিলাম। কিন্তু একটা জিনিস খটকা লাগছে। এই লোকগুলোকে এরা কি তাহলে পিছু করতেছে? না, পিছু করতেছেই মনে হয়। সেই বাসা থেকে বের হওয়ার পর থেকেই দেখতেছি। শপিং মলে ওদের দেখছি, পরে ভাবলাম হাজার হাজার মানুষই তো শপিং করতে আসে। তবে এখন সন্দেহ হইতেছে, এখন বাড়িতে যাওয়াই ভালো। তারপর ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে ওই লোকগুলোও বেরিয়ে পড়লো। বাসায় ওদেরকে রেখে ওদের ভালো মতো খবর নিতে হবে। এখন কিছু করা যাবে না। আমরা বের হতে 2টা পুলিশের গাড়ি আসে, আর ওই লোকগুলো এটা দেখে চলে যায়। পুলিশ কেন? পরে বলবনি। একজন পুলিশ অফিসার এসে বলে, স্যার চলুন। 2টা পুলিশের গাড়ি, একটা সামনে একটা পেছনে, মাঝে আমরা পুলিশ প্রোটেকশনে বাসায় এসে পড়লাম। ওদেরকে বাসায় রেখে পুলিশের সাথে ওই রেস্টুরেন্টে আসলাম। পুলিশ ওদের দেখে চিনতে পারে নাকি। তারপর কাজ হলো, ওসি চেহারা দেখেই বলে দিল, এ তো আসলাম। কিডন্যাপের জন্য অনেকবার জেলও খেটেছে। অবাক করার বিষয় হচ্ছে ওরা কেন পিছু নিচ্ছে। সেদিনের মতো আসলামকে খোঁজার জন্য বলে চলে আসি। তারপর বাসায় আসতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের তেমন কিছু বলি না, যাতে তারা ভয় না পায়। শুধু এটুকু বলি, বডিগার্ড নিয়ে চলাচল করার জন্য। তারপর আমি আমার রুমে চলে আসি। আমি রুমে এসে একজনকে ফোন দেই। ফোন রিসিভ হওয়ার পর, হ্যালো ভাই। অপর পাশে একজন ছেলে ছিল। তোকে একটা কাজ করতে হবে। ভাই বলো। তোকে একটা ছবি দিচ্ছি। ছেলেটার নাম আসলাম, কিডন্যাপিং করে। কাল সকালের ভেতর কোথায় আছে, কি করে, সব মুভমেন্ট আমার চাই। ওকে ভাই, সমস্যা নাই, তুমি ঘুমাও, সকালের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা। ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। অনেকের মনেই প্রশ্ন জাগবে, ছেলেটিকে, তাই তো? সমস্যা নেই, জানতে পারবেন, অপেক্ষা করেন। আর অনেকেই মনে করেন যদি নায়ক নিজে করতে পারে তাহলে পুলিশকে কেন ডাকলো? এখনো নায়কের সামনে আসার সময় হয় নাই, তাই পুলিশের সহযোগিতা নিয়েছে। অপেক্ষা করেন, সময় হবে। মাঝরাতে মোবাইলে একটা মেসেজ আসে আর কল আসে। রিসিভ করার পর, হ্যালো ভাই। বল, এত রাতে কি জন্য ফোন করলি? ভাই তুমি মেসেজটা দেখো, তাহলে সব বুঝতে পারবা। ঠিক আছে বলেই কেটে দিলাম। মেসেজটা দেখে মুস্কি একটা হাসি ফুটে উঠলো মুখে, আর মনে থেকে আবারও ঘুমিয়ে পড়লাম। মেসেজটা বলবো না, পরবর্তী পর্বে পেয়ে যাবেন। পরের দিন সকালে জান্নাত এসে তুলে দিয়ে গেল। একটু অবাক হলাম, কারণ নীলা আসে নাই। জান্নাতকে জিজ্ঞেস করার পর বলল বাইরে গেছে। এটাও জানতে পারলাম সাথে গার্ড নেয় নাই, তাই একটু রাগ হলো। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ একটু ভার্সিটি যাব। বাসায় আসার পর এই 2 দিন তেমন কোথাও যাওয়া হয় নাই। তারপর জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি আসতেই বন্ধুরা হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ভূত দেখেছে। আমি কাছে যেতেই নিয়াজ ভূত ভূত বলে দৌড় দিল। বাকি সবাই ঠাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা স্বপ্ন দেখছে। তাদের কাছে যেতেই, ভূত ভাই মারবেন না, আমরা কোনো ক্ষতি করি নাই। আশরাফও দেশে ফিরেছে আর সবকিছু জানছে, তবে হতবাক হচ্ছে। আমার অ্যাক্সিডেন্টের সময়ে আসে দেশে। এবার কি মনে হয় আমি ভূত? দিলাম 2টা বসাইয়া। আরে মা, শালা এত জোরে কেউ মারে নাকি? গালে হাত দিয়ে, চটা একটু জোরেই লাগছে। কিন্তু এটা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্টের পর না আবার হাসপাতালেও আগুন লাগছিল তাহলে? তবে আল্লাহ তাআলার কৃপায় সব হয়েছে। জান্নাত ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। এর মাঝে নিয়াজ আসে, আর আসলেই উড়াধুরা মায়ের। এইবার বল আমি ভূত? কিন্তু এটা কি করে? আর বলতে না দিয়ে থামিয়ে, শুন তাহলে। তারপর ওদের সবকিছু খুলে বললাম। কিন্তু বলার পর, দেখ ভাই, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কি? দেখ, একদিনে 2 বার বিপদে পড়ছিস। আমার কাছে লাগে এটা একটা পরিকল্পনা। কিন্তু দেখ, একটা জিনিস আমার মনে হয়, ওদের মেরে কেউ অ্যাক্সিডেন্ট দেখাতে চাচ্ছে। ইভেন দেখ, 2টা অ্যাক্সিডেন্টও সাজাচ্ছে। আমি ভাবছিলাম নীলাকে পেয়ে কিছুদিন তো সবকিছু থেকে দূরেই ছিলাম, তাহলে কি এই সুযোগটাই নিল? ভালোবেসে ফিরে পেয়ে তো সব ভুলেই গেছিলাম। ভাবতেছি হঠাৎ মায়ার ধাক্কায় ভাবনার জগতের অবসর ঘটলো। কিরে, কি এত ভাবছিস? আশরাফের কথায় যুক্তি আছে, তবে এটা নিয়ে পরে কথা হবে। ওকে। শোন, আমার আর নীলার বিয়ে আর 13 দিন পরে, তোদের কিন্তু থাকতে হবে। এটা শোনার পর সবাই লাফ দিয়ে উঠলো। আর শালা টিট দে, একটু ধমকে সুরেই,
এতক্ষণ পরে এটা বলার জন্য এরকম করতেছে। তারপর জান্নাতকে কল দিয়ে ডাকলাম। জান্নাত আসার পর সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তারপর খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। বাসায় আসতেই সবার জারি। এতক্ষণ কইছিলাম অসুস্থ শরীর নিয়ে বাইরে এভাবে থাকতে নেই, গার্ড নেই কেন, আর কাল যে শপিং করতে গিয়ে আমার 12টা বাজছে তার কোনো খবর নাই। যাই হোক, তারপর নীলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকালে মোবাইলের শব্দে ঘুম ভাঙলো, উঠে রিসিভ করলাম। হ্যালো ভাই। বল ভাই, এসব কিছু প্ল্যান ছিল? এসবের পিছনে কে আছে? ভাই, আরমান চৌধুরী। নামটা শুনে একটু মুচকে হাসলো আর বলল আচ্ছা, বলেই ফোনটা কেটে দিল। খেলা শুরু জোকার। তারপর রাতের খাবার খেতে গেলাম। তা কাল সকলে মিলে শপিং করতে যেও, কেমন? তুমি যাবে না? আব্বুকে বলল। না, একটু কাজ আছে, সেটা কমপ্লিট করতে হবে। তাহলে আমি তোমার সাথে যাব, আর সাকিব তো আছেই। ডেবিল মার্কা একটা হাসি দিয়ে আমি শুনতেছি আর মেজাজটা খারাপ হচ্ছে। মানে কাল সারাদিনটাই আমার শপিং মলে থাকতে হবে। দূর, ভাল লাগে না। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলাও এসে বুকের উপর শুয়ে পড়লো। জানো, তুমি যখন ছিলে না, ভাবতাম কি হবে আমার। দেখ, পুরনো কথা বাদ দে। ঠিক আছে, এখন যাও, ঘুমাবো, কাল তো যাচ্ছি। মন খারাপ করে চলে যেতেছিল। নীলা খুশি হয়ে আমার কাছে আসলো। তারপর আমি নীলের মাথা পেয়ে টান দিয়ে নিচে আনলাম আর আলতো করে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। হয়তো ভাবছিল লিপ কিস করবো, তবে ওর ধারণা ভুল প্রমাণিত করে দিলাম। তারপর নীলা খুশি মনে চলে গেল। আমি ফোনটা বের করে কল করলাম। হ্যালো ভাই, বলো। কাল এই করতে হবে, বুঝলি? আর নীলা যারা কিডন্যাপ করতে আসবে এই করবি। ঠিক আছে ভাই। তারপর ফোনটা কেটে দিয়ে সেই মুচকি হাসির রেখা, যেটা খুবই রহস্যময়। তারপর সেই কষ্টের দিন আমার জন্য, কারণ আমি এত সময় শপিং করতে একদম অপছন্দ করি। যাই হোক, সকালবেলা সেই মিষ্টির চিরচেনা কণ্ঠে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মলের দিকে। বাবা, এত কিছু বলে মানুষ জিজ্ঞেস করে, এই প্রথম লজ্জা বোধ করছি। কি আর করা, চুপচাপ গাড়ি চালাইতেছি। অপরদিকে একজন সবার সামনেই কাঁধে মাথা দিয়ে বসে আছে, আর আত্মীয় স্বজন যে কথা বলতেছে তার কোনো ভূক্ষেপ নাই। যাই হোক, আজ কেন যেন মুখের মধ্যে আলাদা একটা ভয়ের ছাপ রয়েছে, তবে বেশ মায়াবী। কিন্তু কি কারণে ভয়ের ছাপ সেটা বোঝা বেশ মুশকিল। সব চিন্তার অবসর ঘটিয়ে পৌঁছে গেলাম শপিং মলে। সবাইকে নামিয়ে আমি চলে গেলাম গাড়ি পার্ক করতে। এসে দেখে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। তারপর শপিং করতে করতে বিকেল হয়ে গেল। সবারই অনেক ক্ষুধা লাগছে, তাই সবাই একটা বড় রেস্টুরেন্টে ঢুকলাম। ভালোভাবে পেট ভরে খেয়ে নিলাম, বিল দিয়ে বের হলাম। গাড়ি নিয়ে বাসায় আসলাম, কিন্তু হঠাৎই সবার দৃষ্টি গেল, নীলা তো নেই, ও কোথায়? আমার মুখে চিন্তার ছাপ থাকার কথা, তবুও যেন কেন নেই আজ। সবাই গাড়ি থেকে নেমে খোঁজা শুরু করলো, কেউ এদিক তো কেউ ওদিকটায়। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর পেলাম না নীলাকে খুঁজে। সবাই যখন ভয়ে চিন্তায়, তখন ফোনে একটা কল আসে আর স্ক্রিনে তাকিয়ে সাকিবের মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। সেজন্য এই কলটার অপেক্ষায় ছিল। তবু সে ফোন রিসিভ করে এমন একটা ভাব নেয় যে সে খুব চিন্তায় আছে। 5 মিনিট কথা বলার পর মুচকি হেসে বাড়ির সবাইকে বলে, নীলাকে পাওয়া গেছে, তোমরা বাড়িতে যাও, আমি নীলাকে নিয়ে আসছি। মুচকি হেসে কাউকে কিছু বলতে না দিয়েই সাকিব চলে যায়। ফোনটা করেছিল বাংলাদেশের বিজনেসম্যান ও গ্যাংস্টার ফাহিম। সে ফোনে বলে নীলাকে সে কিডন্যাপ করেছে আর জীবিত দেখতে চাইলে যাতে এই ঠিকানায় চলে আসে। যাই হোক, তারপর সাকিব মুচকি হেসে গাড়ি নিয়ে ফাহিমের বলা ঠিকানায় চলে গেল। এটা শহরের দক্ষিণ দিকে ঘন জঙ্গলের ভেতর পুরনো একটা গোডাউনের ঠিকানা। সেও সেখানে চলে গেল একা। সেখানে যেতে ফাহিমের লোকেরা আমাকে বিভিন্নভাবে চেক করে ভেতরে নিয়ে গেল। ওয়েলকাম ডেভিল কিং, ওয়েলকাম। প্রতি উত্তরে শুধু মুচকি হাসিটাই ছিল। সবার একটা দুর্বল জায়গা থাকে, তোমারটাও পেয়ে গেছি, আর তোমাকে মারলেই হব আমি বাংলাদেশের কিং। এবার উচ্চ স্বরে না হাসে পারলাম না। তুই মারবে আমাকে? হাসালি ফাহিম। তোর প্রাণ এখন আমার কাছে, তুই চাইলেও একা আমাদের 200 জনের সাথে পারবি না। এর প্রতি উত্তরে শুধু আমি পৈশাচে হাসি দেই, যেই হাসিতে ফাহিম ভয় পেয়ে যায়। কারণ মৃত্যু জেনে কেই বা এরকম করবে বলেন? তুই হাসতে থাক, এটাই তোর শেষ হাসি। তাই নাকি? ওই মার ওকে। ধমকের সাথে ওর লোকেদের বলল। ওর কথা শুনে 12 জনের মতো আমার কাছে আসতে নিল মারার জন্য। আমি একাই তাদের জন্য যথেষ্ট। এক এক করে সবগুলোকে শেষ করে দিলাম। তোরা মার ওকে। একটু ভয় পেয়ে, কি হলো, মারছিস না কেন? আরে কুল বেবি, কুল। মানে? খুব সিম্পল, যে ওরা কেউ আমাকে মারতে আসবে না, বরং আমি বললে তোকে মারার জন্য প্রস্তুত। আমার ভাড়া করা লোক আমাকে মারবে কেন? কারণ এইখানে নীলাকে তুই কিডন্যাপ করিসনি, আমি করিয়েছি। মানে? আরে বাবা, এত মানে করছিস কেন? তোর প্ল্যান সম্পর্কে আগে জেনে গেছিলাম, তাই তো এমন একটা খেলা খেললাম যাতে তুই নিজেই ধরা দিস।
কোনো কিছু বলার নেই, কারণ নীলাকে ওর লোকেরা নেয়নি, তুলেছিল আমার লোকেরা, যারা ছন্দবেশ হয়ে ফাহিমের জন্য কাজ করে। আর ওই দিন যেদিন নীলাকে শপিং করানোর সময় কেউ ফলো করে আর সম্পূর্ণ তথ্য পাই, আসলামের কাছে থেকে সবকিছু জানতে পারি। তাই এই খেলা খেলি আমি। প্লিজ আমাকে মারিস না। এখন কেন শোনা, খুব উঠছো, তোমার দিন শেষ। চিন্তা করিস না, আমার মৃত্যুর বদলা আমি নিব। আমি আবার ফিরবো ডেভিল কিং। পাগল নাকি? তোকে বাঁচিয়ে রাখলে তো তুই ফিরবি। সেটা সময়ই বলে দিবে। আই উইল বি ব্যাক ডেভিল কিং। আর কিছু বলতে না দিয়ে তাকে পরে পাঠিয়ে দিলাম। তারপর নীলা যেখানে সেখানে গেলাম, দেখি বাচ্চা মেয়ের মতো কাচুমুচু হয়ে ঘুমিয়ে আছে। তাকে তুলে গাড়ি করে নিয়ে বাসায় ফিরলাম। সে আমার হাতটা শক্ত করে ধরে আছে। রাতের এই লং ড্রাইভ আমার ভালো লাগতেছিল। অনেকেই বুঝতে পারছেন না ডেভিল কিং কিভাবে, তাহলে চলুন ফ্ল্যাশব্যাক। 10 বছর আগে আমি আর জিশান খুব ভালো বন্ধু ছিলাম। জিশানদেরও আমাদের মতো ব্যবসা ছিল। আর তখন কিছু সন্ত্রাসী জিশানের বাবা মাকে মেরে ফেলে। জিশান হলো জান্নাতের বড় ভাই। হ্যাঁ, ওদেরকেও মারতে চায়, কিন্তু মা বাবার খুনিদের জিশান নিজের হাতে নির্মম ভাবে মারে, যা দেখে অন্য সন্ত্রাসী ভয়ে আর এগোতে পারে না। সেখান থেকে শুরু জিশানের এই পথের জীবন। ও অনেকটাই বদলে যায় আর এমন অন্যায়ের প্রতিবাদ করার জন্য গড়ে তোলে ডেভিল কিং। গ্যাং হয়ে যায় গ্যাং লিডার। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই আমি কিছু না করলেও ওর লোকেরা ওর পরে আমাকে সম্মান দিত। আর এটাও জিশান সবাইকে বলে দিয়েছিল। তবে সেখানেই শেষ নয়। ফাহিম ছিল জিশানের ডান হাত। সে বিশ্বাসঘাত করে জিশানকে মারে আর পালিয়ে যায়। আর জিশান মরার আগে শুধু এটুকু বলে জান্নাতকে যাতে দেখে রাখি। তারপর জান্নাত আর গ্যাং দুটোই আমার দায়িত্বে। ডেভিল কিং হলেও কখনো সামনে এসে কাজ করি নাই। আমাকে শুধু আমার গ্যাং এর লোকেরাই চিনে। ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাসায় চলে আসলাম। নীলাকে করে নিয়ে ভেতরে শুয়ে দিলাম। এখন শুধু বাইরের লোকেদের প্রশ্নের ভান্ডারে জবাব দেওয়ার। একে একে সবাইকে শান্ত করে সবকিছু খুলে বললাম। শুধু একটাই বললাম না যে গ্যাংস্টার আমি। তারপরও এক অস্থির নিঃশ্বাস ছাড়লো। সবাই একটু শান্ত হয়ে যে যার মতো শুয়ে পড়লো। কিন্তু আজ আমার ঘুম আসছে না, তাই ছাদে চলে গেলাম আর ভাবতে লাগলাম। কিছুক্ষণ আগে ঘরে যাওয়া কাহিনী নিয়ে ভাবনার জগতে পড়েছিলাম। তখনই ফোনের কলে ধ্যান ভাঙলো রিসিভ করতে। হ্যালো ভাই। বল ভাই, ও লন্ডনে থাকে। শুনেছি একটা মেয়ে আছে। সব ডিটেলস মেসেজে দিয়ে দিতেছি, চেক কইরো। ঠিক আছে। মেসেজটি পড়ার পর আরমান চৌধুরী, সমাপ্তি খুব নিকটে। তারপর শুরু হলো বিয়ের ব্যস্ততা। শপিং, এখানে যাও ওখানে যাও, কত তাল বাহানা, একে কাট দাও ওকে কাট দাও। এগুলো করতে করতে অনেকটা বিরক্ত হয়ে গেছি। তবুও অনেক খুশি লাগছে যে অবশেষে ভালোবাসাটা সার্থক হতে চলেছে। বিয়ের আর মাত্র 5 দিন বাকি। আমার তো এখন বাইরে বের হওয়া মুশকিল হয়ে গেছে। কেউ তো বাইরে যেতেই দেয় না। তবুও পুরনো কিছু ফ্রেন্ডের তীর দিতে হবে বলে অনেক কষ্টে বের হয়েছি। একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে তো আমি অনেকটাই অবাক, কারণ সামনে ছিল সুমাইয়া আর আশরাফ। আমি চুপচাপ ওদের কথা শোনার জন্য ওদের পেছনের টেবিলে বসলাম, কিন্তু ওরা দেখতে পেল না। তারপর দেখ সাকিব, কে বলে দেওয়া উচিত না, বলে রাগ করবে। আমিও তাই বলতাম। ভালোবাসা আমার মনে কথা বুঝে ফেলে। এই নিয়ে ওরা কথা বলছে আর আমি ভাবছি, যা শালা তলে তলে এত দূর, দাঁড়া শালা তোকে দেখাইতেছি মজা। ফোনটা বের করে দিলাম কল। কই তুই? এই তো বাসায়। ইচ্ছা মতো কতক্ষণ দিলাম, শালা তীর দে। তলে তলে এত কিছু আর আমাকে বললিও না। আসলে হয়েছে, তোকে আর আসলে নকলে করতে হবে না, তীর দে। আমারটা হলে তোদেরটাও দিয়ে দিব। এইভাবে হাসি তামাশা দিয়ে দিন কাটতে লাগলো। এর মাঝে গায়ে হলুদ পার হয়ে লঙ্ঘিত দিন ও চলে আসলো। বিয়েটা একেবারেতে হবে, তাই অনেক বড় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমিও জামাই সেজে বসে আছি। কিছুক্ষণ পর নীলাকেও নিয়ে আসলো, তবে ওর মুখে যুদ্ধ জয়ের হাসি। অবশেষে সকল নিয়ম মেনে বিয়েটাও হয়ে গেল। এখন আমাকে ভুলে সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমিও একা ছিলাম। বন্ধুরা চুটিয়ে প্রেম করতেছিল, তাই আমি বাসার পিছনে বাগানের দিকটা চলে আসলাম। ভালোবাসাকে পেয়ে গেলাম, খুব আনন্দও লাগতেছিল। রাতে আমাকে খুঁজতে এসে বাগানে দেখে আর আমাকে বাসের ঘরে যেতে বলে। আমিও যাই, তবে নীলাকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসি বাসের ঘর থেকে। সবার সামনেই বলতেছি, তোর কাছ থেকে ডিভোর্স চাই। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো? ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইন করে দিস। এমন কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। কি বলছো এসব? চুপ, একদম চুপ। ন্যাকামি করবি না। 15 বছর আগের কথা মনে নাই? কি করে ভাবলি এত কিছুর পরও তোকে মেনে নেব? এটা ছিল আমার প্রতিশোধ। কি তোকে এই শিক্ষা দিয়েছি? বেরিয়ে যা বাড়ি থেকে। এই প্রথমবার আমার গায়ে হাত তুললো। আমি ওকে ভালোবাসি না, আর ওর জন্য আমাকে মারলা। আমিও চলে যাব, সমস্যা নাই। তুই শুনে রাখ, তোকে আমি ভালোবাসি না, আর কোনোদিন বাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। এই বলে সেখান থেকে বেরিয়ে এসে পড়ি আর একটা কল দেই। হ্যালো ভাই। দেখ, একটা ছবি দিয়েছি, কোথায় আছে বর্তমান লোকেশন সব আমার চাই। এনি হাউ এনি কাস্ট। ঠিক আছে ভাই।
বাসের সবার হাসি মাখা মুখ নিমিশেই শেষ হয়ে গেল। কি আনন্দটা এনেছিল, এখন শুধু চোখের জল ছাড়া আর কিছুই ফেলার নাই। নীলা নিজেকে রুম বন্দি করে ফেলে, বাকি সবাই বোঝানোর চেষ্টা করে অপরদিকে। আমি বাস স্টেশনে এসে একটা টিকিট কেটে বেরিয়ে পড়ি অচেনা শহর অচেনা নগরের উদ্দেশ্যে।